না, দেখো আমাদের হচ্ছে 3টা ক্লাস হচ্ছে মোট ক্লাস 3 কে। গত সপ্তাহের আগের সপ্তাহের বৃহস্পতিবার হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। লাস্ট উইক হচ্ছে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি 3টা ক্লাস হচ্ছে। আজকে সানডে, ঠিক আছে। সো 3টা ক্লাসের মধ্যে হচ্ছে যে তোমার রবিবারের যে ক্লাসটা হয়েছে এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন ছিল অনেকটা, ধরো 9 10 এর জিনিসগুলো হচ্ছে আমরা একটু রিভাইজ করছিলাম। এরপরে তোমার টুইসডে এন্ড থার্সডে হচ্ছে আমরা মূলত পড়াশোনা করছি, প্রপারলি 2টা ক্লাস হয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমার মঙ্গলবারের ক্লাসটা তোমার হচ্ছে যে রেকর্ড আছে, বৃহস্পতিবারের ক্লাসটা হচ্ছে রেকর্ড করতে পারি নাই, তার সেগুলো কারণে আজকে পর্যন্ত রেকর্ড থাকবে। ওকে, সো বৃহস্পতিবারে যে ক্লাসটা হয়েছে ওটা তোমার অন্য হচ্ছে যে একটা ব্যাচে রেকর্ড হবে, ঠিক আছে। ওটা লিংক তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। বৃহস্পতিবারের ক্লাসে এটা একটু বলতে তুমি এটা কোথায় পাইলা? অন্য একটা মেয়ে ছিল ওর থেকে পড়ানো ছিল এই জিনিসটা। ও আচ্ছা, পটাশিয়াম ভি এর মানটা এস এর মানটা কোথা থেকে পেয়েছে? ও প্রশ্ন পুরোপুরি লেখে নেই, ও আচ্ছা, কোশ্চেন তৈরি করছিল না, বাচ্চাদের একটা স্বভাব যে কোশ্চেন দিলে বলে কোনটা, এই যে এটা ছিল দেখাচ্ছি। এই এটা কত কিছু লিখছে দেখো, কিন্তু কিছুই লেখে নেই, ঠিক আছে। লাস্টের এইটা তো শুধু লিখছে কত এটা কত গুরুত্বপূর্ণ জিনিস আমি লিখছি। যাক, আগের ক্লাসে যে হয়েছে তার সাথে আজকের পড়া তেমন একটা কানেকশন নেই, তো আজকে তোদের পড়া তুমি বুঝবে, সমস্যা নেই। তো আমাদের আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার মোলারিটি। মোলারিটি ডেফিনিশনটা কি দেবে? ডেফিনিশন হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে দ্রবণের মোলারিটি বলা হয়। খুবই সিম্পল ডেফিনিশন। আমরা ডেফিনিশনটাকে একটু ডিকোড করার চেষ্টা করি, কি কি শব্দ আছে। প্রথম শব্দটা ভেবে দেখো কি আছে, 1 কেজি দ্রাবক। ওকে, তো আমরা এখানে পড়াশোনা করছি দ্রবণ নিয়ে। ওকে, একটা দ্রবণে অনেক উপাদান থাকতে পারে, 5টা 10টা 15টা 20টা 25টা 30টা, বাট আমরা একদম সিম্পলেস্ট একটা সলিউশন নিয়ে কাজ করব যেখানে 2টা উপাদান থাকবে। একটা উপাদান পরিমাণে একটু কম থাকবে যাকে আমরা বলি দ্রবক, আর আরেকটা উপাদান পরিমাণে একটু বেশি থাকবে যাকে আমরা বলবো দ্রাবক। কিন্তু এই কথাটা পুরোপুরি কারেক্ট না, ঠিক আছে। ধরো নরমালি আমাদের ছোটবেলা থেকে হচ্ছে এরকম বলা হয় যে আচ্ছা কোনো একটা দ্রবণে দ্রাবকের পরিমাণ বেশি থাকবে, দ্রবের পরিমাণ কম থাকবে। ঠিক, তুমি যে কোনো ছোটবেলা যে কোনো বই গাইড তুমি পড়লে এই কথাটাই দেখতে পারবা। কিন্তু দ্রবণ হওয়ার জন্য এটা নেসেসারি কন্ডিশন না। এমনও হইতে পারে দ্রব অনেক বেশি, দ্রাবক অনেক কম, সেটাও দ্রবণ হবে। যেমন কি, উদাহরণ কি, ধরো তুমি হচ্ছে অল্প একটু পানি নিয়েছো একটা গ্লাসে, নিয়ে ওখানে তুমি প্রচুর পরিমাণে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করছো, তো কি হলো বলো তো? পানি তো অল্প, পানি তো পরিমাণ অনেক কম,
কিন্তু NaCl কি অনেক বেশি। এখন দ্রবণের মধ্যেও শ্রেণীবিভাগ আছে, এগুলো তোমরা পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 2 তে পড়াবো। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, আমি ওই ডিপ আলোচনাগুলোতে এখন যাব না। তো আমরা এখন যে দ্রবণটা নিয়ে কথা বলছি সেখানে হচ্ছে ভাইয়া দুইটা উপাদান থাকবে, একটা হচ্ছে দ্রব আর একটা কি দ্রাবক। তো আপাতত আমরা এটা মেনে নিই যে ভাইয়া দ্রব পরিমাণে কম, দ্রাবক পরিমাণে বেশি, এটা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। এখন দ্রাবক হিসেবে কি ব্যবহার করব? অনেক ধরনের দ্রাবক ভাইয়া আছে, দ্রাবকের কোনো মানে ফিক্সড নেই যে এটাই দ্রাবক, যে কোনো যৌগই দ্রাবক হিসেবে কাজ করতে পারে। উদাহরণ দিই, ওয়াটার, পানি হচ্ছে একটা সার্বজনীন দ্রাবক এবং পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। এরপরে তোমার আছে জৈব দ্রাবক, যেমন পিরিডিন, ক্লোরোফর্ম, তারপর তোমার আছে অ্যাসিটোন, ঠিক আছে, অ্যালকোহল, এগুলো সব কিন্তু জৈব দ্রাবক। বাট আমাদের যে ওয়াটার আছে, পানির যে নেচার মানে পানির যে কেমিক্যাল যে প্রপার্টিগুলো, তার যে রাসায়নিক ধর্মগুলো একটা ইউনিক, ঠিক আছে। এবং পানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পানির সাথে অন্য যে কোনো যৌগ খুব সুন্দরভাবে মিশে যেতে পারে, এই জন্য আমরা পানিকে সার্বজনীন দ্রাবক বলি, ঠিক আছে। তো এই জন্য আমরা যখনই দ্রাবক শব্দটা আমি কোনো জায়গায় দেখবো, কোনো একটা ডেফিনেশনে আর হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনে, আমি মনে মনে চিন্তা করে যাবো এখানে দ্রাবক হিসেবে মেইনলি ওয়াটার কি ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে দ্রাবক হচ্ছে মতো ওয়াটার। এখন আমি যদি এখানে পানি বলতাম, দেখো তাহলে সংজ্ঞাটা হইতো কিনা বলো তো? আমি যদি এখানে 1 কেজি পানিতে বলতাম তাহলে কি ডেফিনিশনটা কারেক্ট হইতো? উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা কারেক্ট, বাট অ্যাকচুয়ালি এটা কারেক্ট হতো না, কারণ এখানে দ্রাবক যে কোনো কিছু হতে পারে ওয়াটারের বদলে। এই জন্য আমরা হচ্ছে যে 1 কেজি পানি না বলে ডেফিনিশন হচ্ছে 1 কেজি কি বলছে, দ্রাবক বলছে। কারণ দ্রাবক হিসেবে তুমি যা ইচ্ছে তাই নিতে পারো। 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে দ্রবণের মোলারিটি বলা হয়। আচ্ছা, লেটস সে তুমি একটা সলিউশন প্রিপেয়ার করলা, ওকে, দ্রবণ হচ্ছে তুমি প্রিপেয়ার করলা। দ্রবণে মনে করো একটা রাসায়নিক পদার্থ আছে, একটা অ্যাসিড, ক্ষার বা লবণ যে কোনো কিছু আছে। লেটস সে কি আছে, আমি ধরি হচ্ছে অ্যাসিড। এখন যখন তুমি একটা দ্রবণ প্রিপেয়ার করবা, সবার আগে তুমি যে কাজটা করতে হবে, তোমাকে একটা রাসায়নিক নিক্তি ব্যবহার করে এই HCl এর ভর পরিমাপ করে নিতে হবে, ঠিক আছে। যে আমার কত গ্রাম রাসায়নিক পদার্থ বা কত গ্রাম অ্যাসিড আমার লাগবে, ওকে। কিভাবে পরিমাপ করব? কেমিক্যাল পরিমাপ করার জন্য আলাদা হচ্ছে যন্ত্রপাতি আছে, হচ্ছে রাসায়নিক নিক্তি, এগুলো আমরা পরে পড়বো, চাকরি পড়বো। এখন ধরো তুমি একটা রাসায়নিক নিক্তির সাহায্যে তুমি HCl মেজার করলা ভাইয়া, আচ্ছা কত, লেটস সে 3.65 গ্রাম, লেটস সে তুমি মেজার করলা। এরপর তুমি কি করছো, তুমি এখানে হচ্ছে যে পানি নিছো, ওয়াটার, ধরো ভাইয়া তুমি ওয়াটার নিছো হচ্ছে 500 গ্রাম, ওকে। এবার একটা পানির ক্ষেত্রে একটা কথা বলি, বিশুদ্ধ পানির ক্ষেত্রে গ্রাম আর ml একই জিনিস, অর্থাৎ 1 ml বিশুদ্ধ পানির ভর 1 ml বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম। এটা তোমরা পড়ছো ছোটবেলায়, 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কেজি, অবশ্যই তুমি এটা পড়ছো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 1 লিটার বিশুদ্ধ পানির ভর যদি 1 কেজি হয়, মানে তুমি ভেবে চিন্তা করো যে ভাইয়া 1 লিটার বিশুদ্ধ পানির ভর কত? বিশুদ্ধ পানির ভর 1 কেজি। আবার বলতো 1 লিটার ভাইয়া কত ml? 1000 মিলিলিটার না? তাহলে 1000 মিলিলিটার বিশুদ্ধ পানির ভর কত? 1 কেজি মানে কত গ্রাম মিশা বলো? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, ওকে। তাহলে বলো 1 ml বিশুদ্ধ পানির ভর কত হবে? 1 ml বিশুদ্ধ পানির ভর কত হবে?
1000 ml এর ভর যদি 1000 গ্রাম হয় তাহলে 1 ml এর ভর কত হবে? 1 গ্রাম হবে, ঠিক আছে না? 1 গ্রাম হবে। সো দুইটা সেম মিনিং এ বুঝায়। আচ্ছা, এটা কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় প্রশ্ন দেখা যায় পানির ভর দেওয়া থাকে না, বাট পানির আয়তন দেওয়া থাকে। এখন পানি কি অ্যাকচুয়ালি পুরোপুরি বিশুদ্ধ হয়? তোমার কি মনে হয় পিওর ওয়াটার বলে কিছু আছে? তুমি যে পানি খাচ্ছ, এই যে ধরো আমি কিছু পানি খাইলাম এখানে, এটা কি পিওর ওয়াটার? অফকোর্স নট। এখানে অনেক কিছু আছে, তুমি এখানে খনিজ উপাদান আছে অনেক, যেমন ধরো এখানে তোমার ক্যাডমিয়াম নাই। ক্যাডমিয়াম নাই, এটা ভালো, কারণ ক্যাডমিয়াম একটা ভারী ধাতু, এটা বডিতে গেলে ক্যান্সার হবে, কথাটা বুঝতে পারছো? লেড নাই, ক্লোরাইড আছে, ম্যাঙ্গানিজ আছে, আর্সেনিক নাই, ওকে, নাইট্রেট আছে, কত কিছু আছে, ঠিক আছে? তার মানে এই ওয়াটার কিন্তু একদম পুরোপুরি শুধু ওয়াটার না, এখানে ওয়াটার সাথে অনেক কিছু আছে। এর মধ্যে পাওয়া যায় কি H2O, পিওর ওয়াটার? অফকোর্স পাওয়া যাবে, এটা কি খাওয়া যায়? অফকোর্স খাওয়া যাবে, তবে সেটা মানে পিওর ওয়াটার বানাইতে হবে তোমার একটা বিশেষ প্রক্রিয়া আছে, এটাকে বলা হয় পাতন, ডিস্টিলেশন, ঠিক আছে? মানে যখন তুমি পানিকে হচ্ছে যে ভ্যাপোরাইজ করবা, বাষ্পীভূত করবা, তখন কি হবে? যেগুলো খনিজ উপাদান থাকে তাদের বয়লিং পয়েন্ট, মানে কি বলে, স্ফুটনাঙ্ক অনেক বেশি, ঠিক আছে? যার জন্য পানি আগে বয়েল হয়ে যাবে, দেন ওই বাষ্পটাকে ঠান্ডা করে কি আমরা আলাদা করলে পিওর ওয়াটার পাবো। এটা করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্টিলেশন, পাতন প্রক্রিয়া। এগুলো আছে তোমাদের সব কিছু সিলেবাসে আছে, আস্তে আস্তে পড়বা, যাক এগুলো আমি দেরিতে আসবে। তাহলে আমরা বুঝছি এটা, তাহলে 500 ml পিওর ওয়াটার মিন্স 500 গ্রাম পিওর ওয়াটার। কিন্তু আমরা বিশুদ্ধ পানির কথা বলছি, ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? ধরো তুমি যদি কেমিস্ট্রি ল্যাবে যাবে, তখন তোমাকে যে পানিটা দেওয়া হবে কিন্তু ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা বুঝো। এবার তাহলে আমরা বুঝলাম যে 500 গ্রাম পানিতে HCl আছে কত? 3.65 গ্রাম। তাহলে আমরা চাচ্ছি যে এই দ্রবণটার কি নির্ণয় করতে? মোলালিটি নির্ণয় করতে। কিভাবে নির্ণয় করব? চলো মোলালিটির ফর্মুলাটা লিখতেছি। তাহলে মোলালিটির ফর্মুলাটা হবে মোলালিটি সমান, উপরে হবে দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ছোট হাতের n। নিচে হবে দ্রাবকের ভর কেজিতে, দ্রাবকের ভর কোন এককে? কেজিতে হবে। সো এইখানে দেখো তোমার দ্রাবকের ভর নিয়ে কাজ করা হচ্ছে। এবার ইকুয়েশনটা তুমি মনোযোগ দেখো, এখানে আয়তন সংক্রান্ত কোনো কিছু নেই, ভলিউমের কোনো কিছু কি আছে সূত্রে? বলো তো, নাই। যেহেতু ফর্মুলাতে আয়তনের কোনো টার্ম নাই, দ্যাট মিন্স আমাদের মোলালিটি হলো তাপমাত্রার ইন্ডিপেন্ডেন্ট, মানে তাপমাত্রার উপরে সে নির্ভরশীল নয়, ঠিক আছে? টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি এটা, কারণ এখানে কোনো ভলিউম নাই। কারণ যদি এখানে ভলিউম থাকতো, তুমি যদি টেম্পারেচার কমাইতা বা বাড়াইতা, তরল যেটা আমরা সলিউশন যেটা ক্রিয়েট করছি সেটা অবশ্যই লিকুইড সলিউশন হবে। তুমি যদি এখন টেম্পারেচার ইনক্রিজ করো, তুমি জানো ছোটবেলায় পড়ছো, তাপমাত্রা বাড়াইলে তরলপদার্থের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে তরলপদার্থের আয়তন কি কমে। তো সেক্ষেত্রে তোমার যদি তাপমাত্রা কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু ভলিউম কমে যাবে বা বেড়ে যাবে, তখন কিন্তু আসলে আমার ইনফরমেশনগুলোতে চেঞ্জ চলে আসতে পারে। যেহেতু এখানে আয়তন সংক্রান্ত কোনো কিছু নাই, আয়তন সংক্রান্ত কোনো পদ এখানে নেই, তার মানে মোলালিটি হলো তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়। এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন ব্যাখ্যা করো, কোন ধরনের আসবে? তবে এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়। এখন এই সূত্রটা ব্যবহার করে আমাদের যে ম্যাট্রিক্স হবে, একটা ব্যাপারে বুঝো, তোমার লাগবে তো হচ্ছে যে দ্রবের মোল সংখ্যা, তুমি তোমার হচ্ছে যে HCl এর হচ্ছে যে মোল সংখ্যাটা লাগবে, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? HCl এর ভর দেওয়া আছে, তাহলে আমরা ভরকে মোলে কনভার্ট করব। ভরকে মোলে কিভাবে কনভার্ট করে? আণবিক ভর দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 3.65 কে তুমি কি করবা?
HCl এর আণবিক ভর দিয়ে ভাগ করবে সেটা কত 36 পড়ে because hydrogen is 1 atomic mass পারমাণবিক ভর আর ক্লোরিন কত 35.5 এটা কত হবে 36 পয়েন্ট আচ্ছা উপরের হিসাবটা আপাতত করার দরকার নেই পুরোটা একসাথে করব আচ্ছা তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম ওকে এবারে কি লাগবে দ্রাবকের ভর কোন এককে লাগবে দেখো ভালো করে দেখো কেজিতে লাগবে কিন্তু ভাই এখানে তো পানির ভর গ্রামে আছে তাহলে কি করব লিখব 500 এটা তো গ্রামে আছে কনভার্ট করতে হবে কেজিতে কত দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ না হিসাব করো তুমি এবার আনসারটা পেয়ে যাবে আনসারটা মানটা আগে দেখো তারপর একক বলতেছি 0.2 আচ্ছা এবার একক আসলে একক এখন থেকে কোন জিনিসের একক কখনোই মুখস্থ করবে না জাস্ট তুমি ফর্মুলাটা মুখস্থ রাখবা নিজে থেকে ফর্মুলা থেকে তুমি নিজে এককটা বের করবা তুমি কয়টা একক মনে রাখতে পারো বলো কয়টা মনে রাখতে পারো আমাকে যদি র্যান্ডমলি তুমি তোমার যে কোনো টেক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ধরো ফিজিক্স বলি যে কোনো জায়গায় আমাকে একটা একক বলতে বলো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট আমি তোমাকে বের করে বলতে পারবো কারণ আমার ফর্মুলাটা মনে থাকে এবার আমি এককটা বের করে দিতে পারবো একক কি দেখো আমাকে বলো আবার শুন বলো উপরে জিনিসটা কি এই পোরশনটা কি বলে মোল সংখ্যা না এই বক্স দেওয়া পোরশনটার একক কি হবে মোল ঠিক আছে না যদিও আমরা যখন অঙ্ক করবো তখন হচ্ছে এককটা লিখবো না একক সবার লাস্ট লিখবো আর এই নিচের যে ভাইয়া এই যে আমাদের ফ্র্যাকশন যে পার্টটা এটার একক কি কেজি তাহলে উপরে মোল নিচে কেজি না উপরে মোল এককটা কি হবে মোল পার কেজি এভাবে লেখা যায় or you can write mole kg inverse কি 1 ঠিক আছে এভাবে লেখা যাবে এটা তোমার একক লেখার প্র্যাকটিস করে তুলতে হবে তোমরা অনেকই একক লেখা জানো অনেকই একক লেখা পরীক্ষায় সুন্দর মতো করে অঙ্কের উত্তরটা বের করে চলে আসো এককটা করে লেখার কোনো খবর নেই একক ছাড়া ভাই এই মানে নাম্বারটা কি মিনিং আছে মানে আমি যখন দেখবো 0.2 it can be 0.2 liter it can be 0.2 meter it can be 0.2 meter per second it can be 0.2 নিউটন ঠিক আছে তো কি হবে একক যখন দেখবো মোল পার কেজি ও আচ্ছা এখানে মোলারিটি বলতেছে কথাটা বুঝো তাহলে একক খুব গুরুত্বপূর্ণ একক ছাড়া নাম্বারের কোনো মিনিং নেই নাম্বার চোর্থলেস ক্লিয়ার ভাই ক্লিয়ার ব্যাপারে মোলারিটি খুবই সিম্পল কনসেপ্ট ইজি কনসেপ্ট চলো এই কনসেপ্টটা আমাদের শেষ এইবার আমরা একটু আমাদের এই যে এখানে তোমার হচ্ছে যে সুন্দর করে আমি স্লাইডে দিয়ে দিছি এগুলো হচ্ছে শো আপ আমি নিজে হচ্ছে পড়াশোনা অনেক বেশি লিখবো এখানে তেমন কিছু নাই কিছু আছে তোমাকে যদি আমি দিয়ে দিলাম কি কিছু বুঝবা কিছু বুঝবো মোলারিটি বা মোলার ঘনমাত্রা এটাকে বেসিক্যালি ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয় বাট জেনারেলি ছোট হাতের এম লেখার প্রয়োজন নাই কারণ এই ছোট হাতের এম দিয়ে অনেক কিছু বোঝায় ভর বোঝায় ঠিক আছে অনেক ঝামেলা হয় এই জন্য তো এই জন্য ছোট হাতের এম লেখা দরকার তুমি যে মোলারিটি লিখবো তার ডেফিনিশন কি বলছে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয় দেখো ডেফিনিশনে কিন্তু তাপমাত্রা সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই বিকজ মোলারিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তাপমাত্রার উপরে কি নির্ভরশীল নয় এই জন্য আমরা তাপমাত্রা লিখি না মোলারিটি সমান কি দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর গুণিত কি কেজিতে একক কি হয় মোল পার ঠিক আছে এখন আমরা জিনিসটা পড়ব সেটা হচ্ছে এইটা এই যে আমাদের পার্টস পার মিলিয়ন ppm খুব গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা এটা স্টাডি করব লিখেছে আমরা সামনে জিনিস পড়ব ppm খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গায় কাজে লাগবে এটা ফার্স্ট পেপারে একটু কম কাজে লাগবে বাট সেকেন্ড পেপারে উঠলে সেকেন্ডের একটু কম কাজে লাগবে বেশি ppm বাইটাকে বলে পার্টস পার মিলিয়ন পার্টস পার মিলিয়ন কোনদিন শুনছি এটা শুনিনি আই থিংক তুমি এটা না শুনে তুমি এটা পড়ছো কথা পড়ছো আমি আমাদের ওই ওদের ছিল না অ্যাসিড ক্ষারক সমুদ্র ওদের কি ছিল শর্ট সিলেবাসে অ্যাসিড ক্ষারক সমুদ্র না নবম দশম ছিল
আচ্ছা ওই ওদের থাকলে তোমরা জিনিসটা পড়তে হবে ওই ওদের লাস্টে জিনিস আছে বিউডি সিউডি এই জিনিস কিছু জিনিস পড়তে আছে ওখানে এই জিনিসগুলো এই পিপিএম শব্দটা তোমরা পাইতা এই জিনিস শর্ট সিলেবাস আমাদের জীবন ধ্বংস করে দিল একটা মজার ব্যাপার বলি শর্ট সিলেবাস থাকার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা ফিল করে আমরা টিচাররা বাচ্চাদের পড়ার দিকে প্রচুর স্ট্রাগল করতে হয় কথাটা বুঝতে পারছো কিনা মানে এদের বেসিক থাকে হাঁটুর তলা নিতে ঠিক আছে ওকে দেখো আমি কিন্তু নরমালি তোমাকে একদম বেসিক লেভেল থেকে পড়াচ্ছি কথাটা বুঝতে পারছো কিনা এরকম। আবার এমন অনেক বাচ্চা ছিল আগে বেঁচে অনেক বেঁচে পড়াইছিলাম না ওরা এরা একদম টপার মানে এদেরকে মনে করো অনেক কঠিন কঠিন অঙ্ক করাইতাম ক্লাসে আমি সর্বোচ্চ লেভেলের অঙ্ক করাইতাম তাও বুঝতো এরকম স্টুডেন্টও পড়াইছি তো এটা হচ্ছে স্টুডেন্টের লেভেল অনুযায়ী হচ্ছে যে তোমার টিচিং মেথড হচ্ছে যেভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় আচ্ছা দেখো ভাই আমাদের কলেজ নাকি শুরু হওয়ার কথা নভেম্বরের পর থেকে তো তাহলে এইচএসসি পরীক্ষা আসতে আসতে তো অনেক অল্প টাইম হ্যাঁ তোমার সময় পাবো না তো কলেজে চিন্তা বাদ ধরো না যে কলেজ বলতে দুনিয়াতে কিছু নাই তোমার টার্গেট থাকবে আমি কলেজে শুধু ভর্তি হবো শো যাবো আসবো সেই কারণ কোনো কাজ না আমার পড়াশোনা বাসায় করবো কোচিং প্রাইভেট আছে সব প্রাইভেটে তোমার শুরু হয়ে গেছে তুমি পড়াশোনা শুরু হতে পড়ে দেবো ঠিক আছে তোমাকে এখন থেকে যেতে হবে যে আমাকে কলেজ শুরু হওয়ার আগে অন এভারেজ প্রতিটা সাবজেক্টে 3 থেকে 4টা অধ্যায় শেষ থাকতে হবে দুই পেপার বই কিভাবে শেষ হবে এই অল্প টাইমে শেষ হবে তবে এটা কনসিস্টেন্সি থাকতে হবে তুমি যদি সময় নষ্ট করে তাহলে শেষ হবে না। তোমাকে আমি ক্লাসে যতটুকু শেষ করো তুমি গ্যারান্টি হতো তুমি এইচএসসি পরীক্ষার 5 মাস আগে সিলেবাস শেষ হবে তবে সেক্ষেত্রে তোমাকে তোমার টিচারকে ট্রাস্ট করতে হবে এবং তোমাকে নিজে বাসায় করতে হবে ঠিক আছে আমি যদি 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিতে পারবো আমি 3 মাসের পর সিলেবাস শেষ করতে এগুলো সব এটা আমি যদি আবার তোমাকে 4 বছরও পড়াতে পারবো এইচএসসি সিলেবাস কথাটা বুঝছো এটা হচ্ছে আমি তোমাকে এই জাস্ট শুধু প্রথম অধ্যায়টা পড়াতে দেবো সব পড়াইতে পারবো 3 মাস তাও শেষ হবে না এত অঙ্ক আছে এখানে এত কনসেপ্ট আছে জিনিস হচ্ছে আমাদের এইটা বুঝতে হবে যে পরীক্ষায় কি আসে এইটা আমাকে আগে জানতে হবে ওই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে সবকিছু জানতে গেলে কিছু শেষ হবে না চলো পার্টস পার মিলিয়ন জিনিসটা কি সবার আগে আমি বলা যাবে মিলিয়ন বলতে কি বোঝায় হোয়াট ইজ মিলিয়ন বলো তো জানি 1 মিলিয়ন মানে কত লাখ এটা পাওয়া উচিত তোমার এই তাবাসসুম পার্টস তাবাসসুম সেরা 10 লাখ গুড আচ্ছা ঠিক আছে 10 লাখ চলো এটা আমরা ছোটবেলায় ফিরে যাই এই হলো 1 এই হলো কত 10 100 1000 10000 1 লাখ 10 লাখ বুঝতে বলো তো একের পরে কয়টা শূন্য 6টা ডিজিট ও মাই গড তাহলে আমরা 10 পর কি লিখব 6 ঠিক আছে 10 পর 6 আচ্ছা তবে আমি এটা বুঝছি না এটা বুঝলে 10 পর 6 এটা কিভাবে লিখতে হবে বুঝছি না নাউজুবিল্লাহ কি বলো এটা হচ্ছে একের পরে যতটা শূন্য থাকবে 10 এর মাথায় ওই সংখ্যাটা বসবে 10 এর মাথায় যেমন ধরো তুমি লিখছো 100 মানে বলো তো এটা কি 10 স্কয়ার না মানে একের পরে দুইটা শূন্য তো এইজন্য 10 এর মাথায় দুই লিখছি এইজন্য একের পরে হচ্ছে 6টা শূন্য 10 এর মাথায় কত যদি একের পরে হচ্ছে তোমার 9টা শূন্য তাহলে কি 10 এর পরে মাথায় কত লিখতাম 9 এরকম ম্যাথমেটিক্স তোমাকে আগে ইনডাইরেক্টলি বুঝে তারপর কেমিস্ট্রি কথাটা বলবো মনে করো একটা শহরে 10 লাখ হচ্ছে যে তোমার রেসিডেন্ট আছে একটা শহর যে কোনো একটা শহরে 10 লাখ রেসিডেন্ট তো এই 10 লাখের সবাই তো একই পেশায় থাকবে না এক একজন এক এক কেউ ধরো তোমার লয়ার থাকবে কেউ টিচার থাকবে কেউ হচ্ছে নর্মাল গ্যারেজে কাজ করবে ঠিক আছে কেউ ব্যবসা করবে মনে করো 10 লাখ রেসিডেন্টের মধ্যে শিক্ষকের সংখ্যা হচ্ছে 200 জন যদিও এটা অনেক কম 10 লাখের মধ্যে 200 জন বেশি না তাহলে 10 লাখ রেসিডেন্টের মধ্যে শিক্ষক কজন আছে টিচার কজন তাহলে আমি যদি বলি ওই শহরে টিচারের ঘনমাত্রা কত উত্তর হচ্ছে 200 ppm মানে 10 লাখের মধ্যে কি 200 জন টিচার আছে তাহলে টিচারের এখানে ডেনসিটি কত মানে কনসেন্ট্রেশনটা কত 200 ppm মোদ্দা কথা ভাই 10 লাখের মধ্যে যা আছে সেটা হচ্ছে কি ppm সিম্পল জিনিস তাহলে এটা যদি আমি এখন কেমিস্ট্রির ভাষায় ডিফাইন করতে চাই আমি এভাবে ডিফাইন করব এইভাবে দেখো 10 পাওয়ার 6 গ্রাম এখন তো আমি বলতে পারবো 10 পাওয়ার 6 জনগণ তো বলবো না কারণ এটা তো হচ্ছে চ্যানেলে উদাহরণ দিছিলাম তাহলে আমি বলবো 10 পাওয়ার 6 গ্রাম দ্রবণে
ওকে, দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, ঠিক আছে? এই দেখো কি বলছে, পার্টস পার মিলিয়ন, মানে প্রতি মিলিয়নে যা থাকে, মানে প্রতি 10 লাখে যা থাকে সেটাই তোমার পিপিএম, ঠিক আছে? 10 লাখে যে সেটা পিপিএম, আর 10 লাখ মানে ধরো 10/6। এখানে তো আমরা কেমিস্ট্রি করছি, এই জন্য আমাদের হচ্ছে রাসায়নিক পদার্থের ভর নিয়ে কাজ করতে হবে। 10/6 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকেই কি বলে, পিপিএম ঘনমাত্রা, তাকেই পিপিএম ঘনমাত্রা বলে। একদম সিম্পল আইডিয়া, ঠিক আছে? সোজা সাপটা কথা। ওকে, আচ্ছা তাহলে আমাকে তাগসুন বলো, দেখে নিতে পারো কিনা। ধরো আমি যদি বলি 10⁻6 গ্রাম দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে ওই দ্রবণের পিপিএম ঘনমাত্রা কত? 20। 20 সিম্পল, 10/6 এর মধ্যে কি আছে? 20 আছে, তার মানে 20 এর পিপিএম। এখন তুমি একটা ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন দিয়ে সেটা রিপ্রেজেন্ট করতে হবে, তুমি ম্যাথ করতে পারো, ঠিক আছে না? ওকে, কারণ এখন তো তুমি হচ্ছে ওই 9 10 9 7 এর যে ওই কি নিয়মে ম্যাথ করবা, তুমি একটা ফর্মুলা তোমার লাগবে। আমি ফর্মুলাটা লিখতেছি, লিখো যে পিপিএম ঘনমাত্রা সমান উপরে থাকবে দ্রবের ভর, নিচে থাকবে দ্রবণের ভর, ওকে, ইনটু হবে 10⁻6। ওকে, এখন তুমি বলো ভাই ফর্মুলাটা এমন হলো কেন? উপরের স্টেটমেন্টটা তো ইজি লাগতেছে, ইকুয়েশন দেখে তো মাথা ঘুরাচ্ছে, এই ইকুয়েশন আবার কেমন কেমন লাগতেছে, ঠিক আছে? এবার আমি চলো, আমি তোমাকে এই ডেফিনিশন থেকে এই ইকুয়েশন বিল্ড করে দেখাচ্ছি যে কিভাবে আসছে, ঠিক আছে? লেটস সে ধরো আমি তোমাকে বললাম যে 50 গ্রাম দ্রবণ, 50 গ্রাম দ্রবণ আছে তোমার কাছে, উদাহরণস্বরূপ নিচে কি লেখা দরকার তুমি বুঝো। আর ধরো হচ্ছে যে আমি নিচে হচ্ছে 2 গ্রাম দ্রবণ, ঠিক আছে? 2 গ্রাম দ্রবণ, ঠিক আছে? 2 গ্রাম। আচ্ছা তাহলে আমি জিনিসটা ঐকিক নিয়মে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ভাইয়া 50 গ্রাম দ্রবণে দ্রব আছে কয় গ্রাম? 2 গ্রাম। পরে লেখা যায় 1 গ্রাম দ্রবণে দ্রব আছে কত? 2/50। ওকে, এত গ্রাম। কিন্তু বাই ডেফিনিশন দেখো কত গ্রাম দ্রবণে হইতে হবে? 10⁻6 গ্রাম। তাহলে আমি লিখব যে 10⁻6 গ্রাম দ্রবণে কত হবে বলো তো? 2 × 10⁻6 বাই কত কত? 50, এত গ্রাম। এই যে উপরে দেখো ভাই 2, এটা কি দ্রবের ভর, এই নিচে যে ভাইয়া 50 এটা হচ্ছে কি দ্রবণের ভর, ইনটু কত? 10⁻6। অ্যাকচুয়ালি এটা ডেফিনিশন থেকে আসছে, সো এটা অঙ্ক দরকার নাই। এই যে তোমার পিপিএম ঘনত্ব বের করে কি ফর্মুলা, এবং এটা হচ্ছে ভর দেওয়া থাকে তুমি বের করতে পারবে, কিন্তু এই সূত্রটা তোমার আসলে তেমন একটা কাজে আসবে না, এটা তোমার তেমন কিছু কাজে আসবে না। আমরা যেটা করি, আমরা এই যে এক্সপ্রেশনটা আছে না, এইটাকে মডিফাই করে এখানে একটু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন আমাদের মাঝখানে করা লাগে, সেটা তোমার এখন এই মুহূর্তে জানার প্রয়োজন নাই, এটা কোনো কাজে আসবে না। ওই ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করার পর ফাইনালি তোমার হচ্ছে যে তুমি এরকম একটা জিনিসে পৌঁছাবে, সেটা হচ্ছে লিখো যে 1 ppm is equal to 1 milligram
গ্রাম না কিন্তু মিলিগ্রাম পার লিটার। এইটা তোমার হচ্ছে যে কাজে লাগবে, এইটা দিয়ে তোমার হচ্ছে যে ম্যাথ সলভ করতে হবে, ঠিক আছে। 1 ppm ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, মিন্স প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে ppm ঘনমাত্রা, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় ডেফিনিশন এসে যে ppm ঘনমাত্রা কাকে বলে, ডেফিনিশন কি লিখবা, ইউ ক্যান রাইট ইট, এটাও কারেক্ট ডেফিনিশন, এটাও কারেক্ট, ওকে। সো আমরা এইটা বেশি ইউজ করি পরেরটা, আমরা এখন তোমাকে আমি ম্যাথ করে দেখাবো, আমরা এইটা দিই, ওকে। হ্যাঁ, তুমি নিচে তুমি এক্সপ্রেশন থেকে তুমি ডেফিনিশন বলো ভাই, তুমি বলো 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে কি ppm ঘনমাত্রা। তো লিখি বেশি লিখি, লিখতে মজা লাগে, লিখতে হবে বেশি বেশি, হাতের ব্যায়াম করতে হবে। 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকে ppm ঘনমাত্রা বলে। Example. Let's take an example. Let's say তোমার কাছে একটা দ্রবণ আছে যার ভলিউম লেটস সে 50 মিলিলিটার, ওকে, এবং যার ঘনমাত্রা আমরা ধরলাম হচ্ছে 0.2 মোলার, মোলার মিন্স মোল পার লিটার, ওকে। কি নাম আছে বলো, একটা এসিডের নাম বলো তো, HCl বাদে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ওকে। আচ্ছা, তাহলে বলো এই মুহূর্তে তোমার যে অ্যাসিড দ্রবণটা আছে তার ঘনমাত্রাটা কোন এককে আছে, মোল পার লিটারে আছে এই মুহূর্তে। এখন তোমাকে প্রশ্ন করতে বলো, তুমি একটা কাজ করো তো, এই মোলারিটির ঘনমাত্রাটাকে তুমি ppm ঘনমাত্রায় রূপান্তর করো, ppm এ কনভার্ট করো, ঠিক আছে। বুঝছো আমার কথা, মোলারিটির ঘনমাত্রাটাকে তুমি ppm এ কনভার্ট করো। চলো কিভাবে করে দেখি, খুবই সহজ, মাত্র 3 লাইনের ম্যাথ। 0.2 মোলার লিখো সুন্দর করে, লেখার পর তুমি ক্যাপিটাল এম কে ভেঙে লিখো, এটা কি হবে, মোল পার লিটার, ঠিক আছে, মোল পার লিটার, মোল পার লিটার। এর অর্থ কি বলো তো বাস্তব, 1 লিটার দ্রবণে 0.2 মোল নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত আছে, ওকে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখো, ppm মানে কি, মিলিগ্রাম পার লিটার। এই মুহূর্তে আমরা কোন অবস্থায় আছি, মোল পার লিটার, কিছু তো মিল দেখতে পাচ্ছি ভাইয়া, এখানে লিটার ইনভার্স 1 আছে, এখানেও তো ভাই লিটার ইনভার্স 1 আছে, তাহলে যদি এই মোলটাকে কোনোভাবে মিলিগ্রামে নিয়ে যেতে পারি আমাদের কাজ শেষ, ঠিক আছে। তাহলে কিভাবে করা যায় এটা, এখন মোল থেকে মিলিগ্রামে যাওয়ার তো কোনো সরাসরি রাস্তা নাই, কিন্তু মোল থেকে তো গ্রামে যাওয়ার রাস্তা আছে, মোল থেকে তো গ্রামে যাওয়ার রাস্তা আছে। ভাই আমরা কি জানি, n আমাদের মোল সংখ্যা n মানে কি বলো, ভর বাই আণবিক ভর, ঠিক আছে, ভর বাই আণবিক ভর। তাহলে আমি ভর বের করতে চাই, কি হবে, মোল সংখ্যা ইনটু কি, আণবিক ভর, ঠিক আছে না, আণবিক ভর। তাহলে আমি এই 0.2 কে যদি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে মোল থেকে কোথায় চলে যাবে, গ্রামে চলে যাবে, ঠিক আছে। তাহলে নাও 0.2 নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর ক্লাসে পড়ানো হয়েছে, কত এটা মুখস্থ করে ফেলতে হবে, 63। মুখোমুখি হিসাব করে দরকার হলে তুমি অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, 3 16 48,
নাইট্রোজেনের পারমাণু হচ্ছে 14 আর 14 কত হলো 62 হাইড্রোজেন 63 মুখোমুখি করে ফেলতে হবে 63 ওকে করে ফেললাম তাহলে এটা কোথায় গেল মোল থেকে গ্রামে গেল ঠিক আছে আচ্ছা বুঝছো বল আচ্ছা এখন বলো গ্রাম থেকে কোথায় যাওয়া লাগবে মিলিগ্রামে একটু ছোটবেলা ফেরত যাও 1 গ্রাম সমান কত মিলিগ্রাম 1000 মিলিগ্রাম 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম আছে তাহলে 1000 দিয়ে গুণ তাহলে 0.2 into 63 into 1000 মিলিগ্রাম পার লিটার বলো তো হিসাব করে কত আসে 12,600 আছে ppm হয়ে গেছে 3 লাইনে শেষ অঙ্ক 3 লাইন করতে পারলে 3 পাবো এই না অঙ্ক নাম্বার 3 সত্য কথা বিশেষ হচ্ছে ঠিক আছে প্রমাণ দেখাবো প্রমাণ তো কেজি পার লিটার মিলিগ্রাম পার লিটার মানে ppm ইয়েস এই যে আমি একটু লিখলাম 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার এখন ধরো এটা এমসিকিউ তে আসলে আসছে পড়বে এত তো বিস্তারিত লেখার সময় তোমার কাছে থাকবে না সময় আসলে আমার কাছে হচ্ছে একটা এমসিকিউ সমাধান করার জন্য 30 সেকেন্ড ম্যাক্স তাহলে তুমি এটা শর্টকাট লিখে নাও মানে এক লাইনে তুমি কিভাবে করে ফেলবা শর্টকাট যদিও আমি শর্টকাট খুবই ডিসলাইক করি I just hate this thing জীবনে শর্টকাটের কোনো পড়াশোনা করিনি তারপর স্টুডেন্ট পড়াইতে আসে হচ্ছে যে বাচ্চাদের শর্টকাট বুঝাইতে হয় তারা খুশি হয়ে যায় বাচ্চারা বাট দিস ইজ এ ফলস একটা হ্যাপিনেস হ্যাঁ ও আচ্ছা শর্টকাট ও মাই গড 2 মিনিট অঙ্ক হয়ে যাচ্ছে এবার ইউটিউবে ঢুকলে দেখবে আকর্ষণীয় থাম্বনেল সব ইউটিউব ভিডিও যে 2 মিনিটে মোলারিটি খতম ঠিক আছে 3 মিনিটে চ্যাপ্টার শেষ 1 ঘন্টায় এই অমুক চ্যাপ্টার শেষ হ্যাঁ 6 ঘন্টায় ফিজিক্স প্রথম পত্র শেষ ঠিক আছে 7 ঘন্টায় রসায়ন প্রথম পত্র শেষ এইসব চটকদার থাম্বনেল দিয়ে তোমাদের কাছে আকর্ষণ করা তারা বিকজ তারা জানে যে তোমরা এগুলোই হচ্ছে কনজিউম করো এমন সমাধান যখন 5-6টা টিচার যখন আড্ডা দিতে বসে না সবার মুখে তারা বলবে যে স্টুডেন্টগুলো তো সব মুরগি আমরা সবাই এদেরকে মুরগি বানাই সত্যি কথা বলতেছি মনে করো যারা অনলাইনে পড়ায় সব টিচারদের কিন্তু কমিউনিটি আছে আলাদা এরা কিন্তু মাঝে মাঝে আড্ডা দিতে বসে এবং যখন আড্ডা দেওয়া কিন্তু বিভিন্ন বিজনেস প্ল্যান করে যে তোমরা কিভাবে অ্যাপ্রোচ দিচ্ছ তখন বলে যাচ্ছে এই যে বলা তো মুরগি এদেরকে এইটা দিই এরা হচ্ছে এগুলো কনজিউম করবে ব্যাপারটা হচ্ছে এরকম সেটা মনে রাখবা যে তুমি হচ্ছে টিচারদের কাছে জাস্ট একটা প্রোডাক্ট সেটা মনে রাখবা কথাটা বুঝতে পারছো কি এই জন্য টিচারকে অনেক বেশি করা দরকার নেই তোমার হচ্ছে কি তুমি যে জায়গায় ভালো সার্ভিস পাবা ওই তুমি কন্টিনিউ করবে ইট ইজ একটা প্রফেশনালিজম থাকতে হবে দেয়ার ইজ নো ইমোশন কোনো ইমোশন নেই তুমি আমার এখানে পড়তে আসছো আমি তোমাকে এখন গল্প করে লেটস সে তুমি আমাকে অনেক বেশি পছন্দ করো লেটস সে আমি এখন এই সুযোগটা নিয়ে আমি তোমাকে বললাম কি যে আমি 1 ঘন্টার মধ্যে 30 মিনিট মজা করলাম গল্প করলাম পড়ালাম বাকি 30 মিনিট পড়ালাম অনেক টিচার কিন্তু সিমিলার কাজ করে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু অথবা তুমি আমাকে পছন্দ করে হলে জিনিসটাকে হয়তো এড়ায় যাচ্ছ বাট এখন আমি যদি তোমাকে না পড়াই আর যদি তোমার সাথে আমি গল্প করি পরের দিন থেকে তোমাকে আর পাওয়া যাবে না ঠিক আছে তুমি হচ্ছে আমার নামে উল্টা পাল্টা কথা বলবা মোবাইলে গিয়েছিলাম এদিকে যে 30 মিনিট হচ্ছে যে গল্প করতে বা 14 দিন আমার নামে বলবো এটা হচ্ছে দুনিয়ার নিয়ম এটা ইয়েস তুমি যেখানে চাবা ভাই আমাকে পড়াচ্ছি কিনা ঠিক মতো তুমি এটা দেখবে সবার আগে গল্প গুজব পড়ে তো সরকারি জিনিসটা কি তুমি লিখবা যে ppm ঘনমাত্রা সমান তুমি জাস্ট এই পুরো তিনটা জিনিস দেখো ফাইনাল প্রোডাক্টে কিভাবে আসছে এই তিনটা জিনিসের গুণফল না মানে একটা লাইনের মধ্যে সবকিছু আছে প্রথমটা কি দেখো পয়েন্ট 2 দিস ইজ আওয়ার মোলারিটি রিপ্রেজেন্টেড বাই s তোমরা কি ম্যাথ করছো w is equal to s in 1000 s the next number 63 এটা কি আণবিক ভর তাহলে এটা সবসময় 63 হবে না এটা তো যৌগ অনুযায়ী জিনিসটা চেঞ্জ হবে তাহলে লিখি ক্যাপিটাল M
ওকে এসএম ফাইনালি 1000 অলওয়েজ থাকবে বিকজ তোমাকে তো অলওয়েজ গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে সো 1000 থাকবে তাহলে এসএম ইনটু কি 1000 সো দিস ইজ ইউর শর্টকাট কিন্তু আমার মনে হয় না তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে শর্টকাটের তোমার কোনো প্রয়োজন হবে ওকে তারপরেও তোমার যদি জিনিস হচ্ছে মনে থাকে কিন্তু তাদের করে ফেলতে পারবে নাইলে আবার এগুলো আবার লিখতে হবে 3-4টা লাইন কিছু সময় নষ্ট হবে এটাই তাহলে এক্সামে দেখা যাচ্ছে এই ম্যাথটাই আসবে যদি ভাই সিকিউ তে আসে সৃজনশীলে আসলে তুমি কিভাবে লিখতে ডিটেইলস আর যদি হচ্ছে যে এমসিকিউ তে তুমি সরাসরি ইউজ করবে না ক্লিয়ার পিপিএম একদম ইজি ঠিক আছে একদম ইজি আচ্ছা এবার আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিব এর রিভার্স প্রসেসটা তুমি করে নিয়ে আসবে মানে পিপিএম দেওয়া থাকবে কোথায় পৌঁছাইতে হবে বলে দিতে এটা কোনো হোমওয়ার্ক থাকবে এটা দেই ট্রাই আমি আসলে বাচ্চাদের হোমওয়ার্ক কম দিই কারণ বাচ্চারা সত্যি কথা এত পড়ার চাপে তুমি দরকার একবারে কাজ দুইটা করো কোনো সমস্যা নেই ঠিক আছে দুটো অঙ্ক করো দুটো অঙ্ক ভালোভাবে করো পরীক্ষা আসার মধ্যে দুটো ম্যাথ করো যেমন দেখো তোমাকে যদি বলি যে H2SO4 দ্রবণীয় ঘনমাত্রা ধরো দিলাম হচ্ছে আমি 9800 ppm ঠিক আছে এটা হবে ঠিক আছে প্রশ্ন হচ্ছে এই ঘনমাত্রাকে মোলার ঘনমাত্রায় রূপান্তর করো মোলার ঘনমাত্রায় রূপান্তর করো উল্টা প্রসেস তাহলে কি করতে হবে আগে তো সব গুণ করে গেছিলাম এখন সব ভাগ দিয়ে দিয়ে চলে যাবো শেষ হিসাব ঠিক আছে এটা জন্য আলাদা কোনো ফর্মুলা নেই তুমি জাস্ট এভাবে ভাগ দিয়ে দিয়ে যাও ঠিক আছে তো এটা জাস্ট আসলে পারবে এটা তাহলে পিপিএম কমপ্লিট হবে ঠিক আছে এই মুহূর্তে তোমার যতটুকু জানা প্রয়োজন এতটুকু তোমার এনাফ আমি করে ফেলছি এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন যদি জানার প্রয়োজন পড়ে এটা আমি পরে বলবো এখন লাগবে না তাহলে পিপিএম হয়ে গেল আমাদের পিপিএম হয়ে গেল পিপিএম এর পরে আমরা কি শিখবো এখন কি আছে পরে আমাদের এইবার আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে আমাদের নেক্সট কনসেপ্ট আপেক্ষিক গুরুত্ব দেখো এটা আপেক্ষিক গুরুত্ব তো দেখো এখানে আপেক্ষিক গুরুত্বে কি বলা হচ্ছে মনোযোগ দিয়ে তুমি স্টেটমেন্টটা পড়ো কি বলছে দেখো HCl দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.17 বলতে বোঝায় কি বোঝায় 1 ml HCl দ্রবণের ভর 1.17 গ্রাম অর্থাৎ কি 1 ml এর ভর যা 1 ml এর ভর যা সেটাই হচ্ছে তোমার কি আপেক্ষিক গুরুত্ব সেটা তোমার হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব ওকে এখন আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে যে ডেফিনিশন কিন্তু এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় এটা আপেক্ষিক গুরুত্ব দিয়ে বোঝায় যে পানির তুলনায় কোনো একটা যৌগ কতটুকু ভারী বা কতটুকু কি হালকা যেমন পানির আপেক্ষিক গুরুত্বকে আমরা 1 ধরি কেন কারণ ওই যে আমরা পড়ছিলাম যে 1 ml বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম ছিল তার মানে পানির আপেক্ষিক গুরুত্ব বিশুদ্ধ পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 তাহলে 1 এর রেসপেক্টে হিসাব নিকাশ করা সহজ না যেমন যেমন তোমরা পড়ছো ফিজিক্সে পানির ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব বিশুদ্ধ পানির ঘনত্ব আর পারদের ঘনত্ব কত 13600 কেজি পার মিটার কিউব পারদ হচ্ছে সবচেয়ে ডেন্স ম্যাটেরিয়াল অনেক ডেন্স অনেক ঘনত্ব সবচেয়ে বেশি এটা ওকে তাহলে আমাকে বলো পারদ পানির তুলনায় কত গুণ ভারী 13.6 গুণ ভারী কারণ দেখো 13600 হচ্ছে 1000 এর 13.6 গুণ তাহলে আমি যদি পানির আপেক্ষিক গুরুত্ব থেকে 1 বিবেচনা করি তাহলে ওইটার সাপেক্ষে পারদের আপেক্ষিক গুরুত্বটা কত হবে 13.6 ঠিক আছে কিনা ওকে আচ্ছা তাহলে এই যে আমাদের বিষয়টা যে 1 ml এর ভর যতটুকু সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব
তাহলে আমি যদি বলি যে একটা অ্যাসিড দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 0.8, বলো তাপস এটার মিনিংটা কি হবে? 1 ml দ্রবণের ভর কত গ্রাম? 0.8 8 গ্রাম। গুড। তাহলে 1 ml দ্রবণের ভর হবে 0.8 গ্রাম। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে বলো সেটা পানির তুলনায় হালকা হবে নাকি ভারী হবে? হালকা হবে, বিকজ এটা একটা ছোট 0.8। ঠিক আছে, ওকে। সিম্পল মিনিং কিন্তু খুবই পাওয়ারফুল। যদিও এখন আমরা আপেক্ষিক গুরুত্বের হচ্ছে যে ওইভাবে ম্যাথ করবো না, পরে আসবে। আচ্ছা এখন দেখো, তোমরা ঘনত্ব করছো না ভাইয়া? ঘনত্ব মানে কি বলতো? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, ঠিক আছে কিনা বলো? ভর বাই আয়তন, ওকে। এখন দেখো, আমি যদি এখানে ভরের এককটা ভাইয়া গ্রাম বিবেচনা করি, আর আয়তনের এককটা যদি ভাইয়া আমি এমএল বিবেচনা করি, তখন ঘনত্বের এককটা কি হবে? গ্রাম পার এমএল না? তখন ঘনত্বের এককটা কি হবে? গ্রাম পার এমএল হবে কি? মানে 1 এমএল এর ভর, 1 এমএল এর ভর এত গ্রাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখানে কিন্তু ভরের একক কিন্তু যে কোনো কিছু হতে পারে। ভরের একক এখানে কেজি হতে পারে, আয়তনের একক এখানে মিটার কিউব হতে পারে। তখন ঘনত্বের এককটা কি হবে? কেজি পার মিটার কিউব। ওকে, কিন্তু এখন আমি ভরের একক ধরছি গ্রাম, আর আয়তনের একক ধরছি হচ্ছে আমি এমএল। এই জন্য আমার ঘনত্বের এককটা কি দাঁড়াচ্ছে? গ্রাম পার এমএল। তখন এই যে গ্রাম পার এমএল, এটা কি আমরা মূলত কি বলবো? আপেক্ষিক গুরুত্ব। ওকে, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এক ধরনের কি ঘনত্ব বেসিক্যালি। অর্থাৎ সব ঘনত্বই আপেক্ষিক গুরুত্ব না, ব্যাপারটা বুঝুন। সব ঘনত্বই আপেক্ষিক গুরুত্ব না। কেন? কারণ ঘনত্ব তো তোমার ভরের একক চেঞ্জ হতে পারে, আয়তনের একক চেঞ্জ হতে পারে, ওই অনুযায়ী ঘনত্বের এককটাতে পরিবর্তন আসবে। কিন্তু যদি ভরের একক গ্রাম হয়, ঘনত্বের আয়তনের একক হচ্ছে এমএল হয়, তখনই ওই ঘনত্বটাকে কি বলতে পারবে? আপেক্ষিক গুরুত্ব বলতে পারবে। অর্থাৎ কেমিস্ট্রিতে যখনই তুমি আপেক্ষিক গুরুত্বের কোনো মান দেখবা প্রশ্নে, এটাকে তুমি ঘনত্ব বিবেচনা করবে। ওকে, এটা কেমিস্ট্রির জন্য একটা ফিক্সড। কেমিস্ট্রির যে কোনো ম্যাথে যখনই কোনো একটা সংখ্যা দেখবো 1.17, ওকে, তাহলে আমি যখন ম্যাথ করতে যাব তখন এই 1.17 কে আমি কি ধরে নিব? ঘনত্ব ধরে নিব। আর সেক্ষেত্রে ভরটা কোন একক রাখবো? গ্রামে রাখবো। আয়তনটাকে কোন একক রাখবো? এমএল এ রাখবো। কারণ কেমিস্ট্রিতে কিন্তু কেজিতে হিসাব কম হয় না বললেই চলে। কারণ কেমিক্যাল কেজিতে হিসাব করা হয় না, সব গ্রামে হিসাব হবে। এবং তুমি যে সলিউশনগুলো প্রিপেয়ার করবে এগুলো জেনারেলি এমএলই থাকে, 200 এমএল, 300 এমএল, আরো কম থাকে, 10 এমএল, 15 এমএল, 20 এমএল, 30 এমএল সলিউশন থাকে। এই জন্য গ্রামে এমএল আমরা হিসাব করে থাকবো। তাহলে এই যে এখানে আমি লিখলাম যে ভাইয়া HCl দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.17, তার মানে HCl দ্রবণের ঘনত্ব কত? 1.17। সিম্পল, ঠিক আছে? ওকে, তাহলে ম্যাথ করার সময় আমরা এই ঘনত্বের জায়গাটাতে কত বসাবো? 1.17 বসাবো। এরপরে দেখবো প্রশ্নে আমাদের আয়তন দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে ওকে সেটা বসাবো, কোনো দিকে বসাবো, এমএল এ বসাবো। ওরকম থেকে আমরা কি ভর বের করতে পারবো না? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। চলো ওকে, লাস্ট একটা জিনিস আজকে পড়াবো, সেটা হচ্ছে আমাদের এই যে এখন আমরা চলে যাবো আমাদের শতকরা ঘনমাত্রা। নেক্সট কনসেপ্ট কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, শতকরা ঘনমাত্রা। শতকরা ঘনমাত্রা, শতকরা ঘনমাত্রা। জিনিসটা কি? ধরো আমি যদি এরকম তোমাকে বলি 5% মূল্য, এর একটা সংখ্যা থাকবে, 5, 10 যাই থাকুক, পরে একটা পার্সেন্ট থাকবে, এরপরে দেখবা একটা ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের ভিতরে এরকম কিছু নোটেশন তুমি দেখতে পাবা, W/V। এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত নোটেশন।
অর্থাৎ তুমি যখন কেমিস্ট্রি ল্যাবে যাবা তুমি অনেক কেমিক্যালের যে বোতলের গায়ে তুমি এই ধরনের জিনিসপাতি লেখা দেখবা, এটা হচ্ছে ল্যাবে। হ্যাঁ, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে মূলত ওই দ্রবণটার ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন এইটার মিনিংটা কি? আচ্ছা, তো আমি এটা এরপর একটা কেমিক্যাল দিই, ধরো যে দিলাম সোডিয়াম কার্বনেট, লেটস N2CO। 5% W/V সোডিয়াম কার্বনেট বলতে বোঝায় বোঝায় আচ্ছা বলো শতকরা মানে কি? আমি যদি বলি যে এটা আমাদের স্কুলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয়? 100 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, আমি যদি বলি যে আমি ম্যাথে 100-তে 70 পাইছি, তাহলে আমি কত পার্সেন্ট মার্কস পেলাম? 70% মার্কস পেলাম। ঠিক আছে না? আমি যদি বলি আমি 100-তে পাইছি 20, ফেল। ঠিক আছে, হবে মিড টার্মে দেখবে সব ফেল, গণহারে ফেল সব কলেজে। ঠিক আছে, ফেলের বন্যা হবে তোমাদের এই যে স্ট্যাটাস পেয়েছে, তাহলে ওয়েট এন্ড সি। আসলে তোমরা কি করবে না, তোমরা পাস করে যাবে ইনশাআল্লাহ। এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখো না, পাস করতে অবস্থা খারাপ হয়ে যাবে। এ প্লাস পাওয়া তো দূরে, স্কুলে তো ঘুরে ঘুরে নাম্বার পাইছো। ঠিক আছে, 193, অনেক তোমাদের স্কুলে কিছু স্টুডেন্ট দেখতে তোমার টিচার হচ্ছে বেশি একটু ই করতো না, যে স্বজন প্রীতি যেটাকে বলে। তোমাদের স্কুলে খাতার মধ্যে সবার নাম্বার লেখা থাকতো, কিন্তু যে কি রে ভাই আমি তো ভালো করে লিখলাম আমাকে নাম্বার দিল না, ওই ছিল মেয়েটা কিছু লিখলো নাম্বার, এরকম হয় না? কষ্ট লাগতো না? হ্যাঁ, পরে আর লাগে না, তখন বুঝে গেছে যেগুলো আসলে তেমন কিছু। যদি 6-7 ছিল, আরে বান্ধবী যে 2টা নাম্বার বেশি হতো অবস্থা খারাপ। ঠিক আছে, প্রাইভেটে যদি 1 নাম্বার বেশি বান্ধবী বেশি পায় হয়েছে, আজকে আর আসতো না বাসায়। ঠিক আছে, এটাই দুনিয়াতে এই নিয়ম আর কি। তাহলে দেখো, তার মানে পার্সেন্টেজ মানে 100-তে যা তুমি পাচ্ছ সেটা তোমার শতকরা না। তার মানে 5% মানে কি? 100-র মধ্যে 5 আছে, এরকমই তো ব্যাপারটা। ওকে, তাহলে আমি এভাবে বলতে পারি, দেখো আমি বলতে পারি 100, আমি জাস্ট 100 লিখলাম, একটু জায়গা ফাঁকা রাখলাম, এরপর লিখলাম 5। তাহলে 5% মানে 100-র মধ্যে 5 আছে, কনফার্ম। ঠিক আছে, ভালো কথা। এখন তুমি ব্র্যাকেটটা একটু মনোযোগ দিয়ে দেখো, ব্র্যাকেটে কি আছে ভাই? W/V। W means ভর, V means আয়তন। W means কেমিস্ট্রিতে W দিয়ে ভর বোঝায়, V দিয়ে আয়তন বোঝায়। আচ্ছা, তার মানে দেখো নিচে আয়তন উপরে W, এটার মিনিং হলো আয়তনের মধ্যে ভর আছে, মানে নিচেরটার মধ্যে উপরেরটা আছে, নিচেরটার মধ্যে উপরেরটা আছে, নিচেরটার মধ্যে উপরেরটা আছে। এটা তো খুবই স্বাভাবিক ভাই। আমি হচ্ছে এই যে পানির বোতল রাখবো তো হচ্ছে ভাই এই টেবিলের উপরে, তাহলে টেবিল তো নিচে আছে নাকি? তার উপরে তো পানির বোতল আছে, তাহলে নিচেরটার মধ্যে উপরেরটা আছে, মানে আয়তনের মধ্যে কি ভর আছে। মানে আয়তনের একক কেমিস্ট্রিতে কি? ml, 100 ml। ঠিক আছে, আর ভরের একক কি? গ্রাম। ওকে, তাহলে এর অর্থ হচ্ছে 100 ml দ্রবণে, ঠিক আছে, 100 ml দ্রবণে 5 গ্রাম, মানে আয়তনের মধ্যে ভর আছে। আয়তনের মধ্যে কি ভর আছে? নিচেরটার মধ্যে উপরেরটা আছে, আয়তনের মধ্যে ভর আছে। তাহলে 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। ঠিক আছে, আমরা মিনিং পেয়ে গেছি। দ্রবণে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তাহলে ভাইয়া বলো তো, যদি ভাই এখানে আমি 7% দিতাম তখন এটার মিনিং কি হইতো? দ্রবীভূত আছে, তখন তো 7 গ্রাম। যদি এখানে আমি 10% দিতাম তাহলে কি 10 গ্রাম হতো? যদি এখানে 15% দিতাম এখানে 15 গ্রাম হতো। দেখো আমি জাস্ট এই পার্সেন্টেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি পেয়ে গেছি অলরেডি। কি পাইছি? কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে সেটা পেয়েছি, এবং দ্রবণের আয়তনটা আমি পেয়ে গেছি। এখন কি আমি চাইলে এই ভর এবং এই আয়তনকে কাজে লাগিয়ে আমি কি এই দ্রবণটার মোলার ঘনমাত্রা বের করতে পারি না? কারণ দেখো আমরা কি জানি, W সমান S M V আপন কি বলো 1000। ওকে, 1000। তাহলে বলো তো, বলো এখানে W কত? 5,
হচ্ছে 5, বসাও 5। এস তো বের করবো, ঠিক আছে না? এম কি আণবিক ভর, সোডিয়াম কার্বনের আণবিক ভর হিসাব করো মুখে মুখে। 23 দুগুণা কত? সোডিয়াম হচ্ছে 23, 23 দুগুণা 46, কার্বন হচ্ছে 12, কত হলো 58, অক্সিজেন হচ্ছে 16, 3 16 48, তাহলে 58 আর 48 কত? 106। এটার এম হলো 106। তাহলে বসাও এখানে 106। বলো আয়তন কত? 100, এই যে 100, আয়তন হলো 100। এই যে তো সূত্রে লেখা থাকবে, হিসাব করে বলো এস এর মান কত আসে? ষোলো দশমিক 0.16 বলতে হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ 0.47 একক কি হবে? ক্যাপিটাল এম, মোলার, ঠিক আছে? মোলার এর কি? ক্যাপিটাল এম, মোলার। ওকে, তাহলে দেখো আমি যদি তোমাকে এই ঘনমাত্রাটা ডাইরেক্টলি দিতাম তাহলে তো খুশি, সবাই খুশি হয়ে যেত। আরে ঘনমাত্রা সরাসরি দেওয়া আছে, আমি তোমাকে ঘনমাত্রাটা ডাইরেক্টলি দেই নাই, আমি ইচ্ছা করে কোশ্চেনটাকে কমপ্লেক্স বানাইছি। ওকে, তাহলে ধরো তুমি কেমিস্ট্রি ল্যাবে যখন যাবা, যায় তুমি দেখবা না আছে কিছু দেখাই। দেখছো কোনো দিন কেমিক্যাল? এই যে নাইট্রিক অ্যাসিড আছে, তারপর সুই মুখে মারি একটু, অ্যাসিড নিক্ষেপের দায় আমার 20 বছরের জেল, ঠিক আছে? জেল হবে, তারপর সুইতে সুন্দর চেহারা নষ্ট করে দিব, ঠিক আছে? একটু বেশি করতে হবে ভবিষ্যতে, ভালো ছেলে পাবে না, অ্যাসিড ত্বক ঝলসে যায়। এই যে দেখো, এই যে লেখা আছে HCl কত পার্সেন্ট? 10%, দেখছো? এখন দেখো পার্সেন্টের উপরে কিছু লেখা নেই, কারণ পার্সেন্টের উপরে যদি কিছু লেখা না থাকে মনে মনে এটাই ধরতে হবে, W/V ধরে নিব। আমি কোথায় পাইছি? আর উত্তর হচ্ছে আমি এগুলা হচ্ছে কিনছি। অ্যাকচুয়ালি হচ্ছে এগুলা নরমালি আমাকে দিতে চায় না, সত্যি কথা বলতে। আমি যখন কিনতে গেছি আমাকে বলা হচ্ছে যে না ভাই আমরা এভাবে কেমিক্যাল বিক্রি করি না। পরে আমি যখন বললাম যে আমি আসলে দীর্ঘদিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি 8-10 বছর ধরে, সো আমার জিনিসগুলো লাগবে, সো তখন তারা আসলে কনসিডার করছে ঠিক আছে আমাকে দেওয়া যায়, ঠিক আছে? তো নরমালি এগুলো হচ্ছে কেনার জন্য তোমার হচ্ছে তোমার স্কুলের প্রিন্সিপালের হচ্ছে যে সাইন লাগবে। আর কিছু কেমিক্যাল হচ্ছে আমার কিছু স্টুডেন্ট ছিল ওরা হচ্ছে মহসিন কলেজে পড়তো, তো হচ্ছে মহসিন কলেজের ল্যাব থেকে ওরা হচ্ছে যে অনেকটা ওরকমই বলতে পারো, আমি শব্দটা বলতে যাচ্ছি না মুখে, তোমরাই বলে দিছো। কিছুটা অসৎ উপায় অবলম্বন করে তারা জিনিসগুলো হচ্ছে শিক্ষকের চোখে ধুলি দিয়ে নিয়ে আসছে আর কি আমার জন্য। আমি বলছিলাম আর কি আর কিছু করার নাই আর কি। তো সামনে তো কিছু যেগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, তো ওগুলোর জন্য কেমিক্যাল লাগে। এটা তুমি এসিএল, ঠিক আছে? তোমরা জীবন এসিড দেখো নি, দেখতে পানির মতো লাগতেছে না? খাইলে টের পাবা কি জিনিস, হাতে বললে শেষ, তোমার বিয়ে শাদী হবে না, ঠিক আছে? ত্বকে ক্ষত হয়ে যাবে 2-3 সেন্টিমিটার, বের হয়ে যাবে, ঠিক আছে? কি হবে এত সুন্দর ত্বক তোমার, ঠিক আছে? তুমি বিপদ করে যাবে। তোমরা আরো কিছু জিনিস দেখো, যেমন এখানে কি আছে সিলভার নাইট্রেট, তোমরা অনেক বিক্রিয়া টিক্রিয়া লিখছো না বইয়ে, সিলভার নাইট্রেট, এই যে সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3, ঠিক আছে? এটা আরো আছে, এটা অনেক দাম। এটা দাম জানো কত? এইটার 1 কেজির দাম হচ্ছে 15,000 টাকা। 1 কেজি সিলভার নাইট্রেটের দাম অনেক দাম। তারপরে তোমার এই যেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট, এটা আমাদের অনেক হচ্ছে আয়ন টেস্ট করার জন্য এটা লাগে, বেরিয়াম নাইট্রেট BaNO3 2। তারপরে তোমার হচ্ছে এইটাতে কি আছে অ্যামোনিয়া, এটা শুধু জিনিস, এটা গন্ধ শুকবা হাইড্রোক্লোরিক দেখছিলাম এরকম একটা বোতল, একটা ল্যাম্প। দেখি এটার গন্ধ তোমরা সহ্য করতে পারো কিনা? অ্যামোনিয়া বিষাক্ত না? না, থাক তোমাদের এখানে সমস্যা পড়বে, ঝামেলা তোমরা আব্বু মা আমার ধরবে, গন্ধ খুব ঝাঁঝালো। কোথায় বসে তুমি জাস্ট আর ব্রোমিনের মতো কেন লাগতেছে? কোনটা ব্রোমিনের মতো লাগতেছে। না রে মেরা ব্রোমিন, এটা তো এটা তো বলে যে বোতলের কালারই এমন, ঠিক আছে? এটাকে বলে বাদামি বর্ণের বোতল, এগুলোর ভিতরে কেমিক্যাল স্টোর করে যাতে করে এটা সূর্যের আলো ডাইরেক্ট কন্টাক্টে না আসতে পারে। আরো আছে দেখাই, এই যেটাকে বলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ঠিক আছে? এটা অনেক দামি কেমিক্যাল, এটার মনে 1 কেজির দাম হচ্ছে 20-25 হাজার টাকা হবে। এগুলো আমি কিনছি অনেকদিন আগে,
কেমিক্যাল তো নষ্ট হয় না, chemical হচ্ছে অনেক দিন ভালো থাকে, ঠিক আছে, এটা সহজে তোমার নষ্ট হয় না, ঠিক আছে। এগুলো ভাইয়া ফ্রিজিং করে রাখা লাগে না? না ফ্রিজিং করবো কেন? এমনি ভালো হ্যাঁ এমনি ভালো থাকবে। আরে ভাই এগুলো তুমি গ্যাস ডিটেবল হয় না? না, এটা কেমিক্যাল কেমিক্যাল ডিটেবল হয় না, না? না ডেটও করবে না। এটা কেমিক্যাল হচ্ছে যদি তুমি এটাকে বাতাসের কন্ট্যাক্টে আসতে দাও তাইলে হয়তো বা ওইটা বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা থাকতে পারে। এমনিতে তুমি এখানে বছরের পর বছর রেখে দিলেও খুব ড্রাস্টিক্যালি এটার ঘনমাত্রা তেমন একটা পরিবর্তন আসবে না। হ্যাঁ তাপমাত্রা কমাইলে বাড়াইলে হয়তো বা ঘনমাত্রা একটু চেঞ্জ হতে পারে, বাট ওটা তেমন সিগনিফিকেন্ট চেঞ্জ না, ঠিক আছে। ওকে, তো এরকম তোমার হচ্ছে যে আরো অনেক কেমিক্যাল আছে ভিতরে, ওটা তো অনেক ভিতরে অনেক লবণ আছে, প্রায় 10-15 রকমের লবণ আছে, এগুলো সব বের করতে হবে, অনেক ঝামেলা, দেখাবো ওগুলো পরে, ঠিক আছে। আচ্ছা এগুলো ভাইয়া আপনি একসাথে সব রাখছেন, কোনোদিন যদি পড়ে গিয়ে সবগুলো একসাথে বিক্রি করতে? ভালো প্রশ্ন করছে, যে করলো সমস্যা কি, বিক্রিয়া করুন, ঠিক আছে, তো বিক্রিয়া করলে তো সমস্যা নেই। তবে এগুলো আসলে এমনভাবে আসলে সিল করা আছে, এগুলো কন্ট্যাক্টে আসবে না, বোতলগুলো এমন, ঠিক আছে। এবার হাত চুলকাচ্ছে ধরছি যে লাভসার অভাব, হ্যাঁ লাভসার অভাব। ওইটাই। আচ্ছা আল্লাহ, আমি পানি কেমনি খাবো, তুমি কি মিলে পাশে সরাই এটাকে। চলো আরো জিনিস দেখবো আস্তে আস্তে। এখন তো আমাদের স্মার্ট বোর্ড আছে, অনেক কিছু দেখানো যাবে, অনেক কিছু জিনিসগুলো দেখাই তোমাদের প্রাইভেট সে আবার শুনে যাবো আজকে। ও ওটা দেখতে হবে, দেখতে গেলে বকে কি এই বুড়া আঙ্কেলগুলো ডিস্টার্ব, যেখানে বুড়া আঙ্কেল এরাই ডিস্টার্ব, ঠিক আছে। যাও ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো, বাকিরা বসো, তাহলে তুমি বসতে পারো। চলো আমাদের আজকে পড়াশোনা এতটুকুই, ঠিক আছে, অনেক কিছু বুঝতেছি, তোমাদের জিনিসগুলো দেখাই কিংবা ইউটিউবে যাই, এই চ্যাপ্টারের সাথে কানেক্টেড কিছু জিনিস দেখাই দেবো। ভাইয়া আপনার এইচএসসি কত? ও আমার ইচ্ছা হচ্ছে 2014, অনেক বড় তোমার হচ্ছে। না, আমার ভাইয়ের ব্যাচমেট যে উনিও কুয়েটে। ও তোমার ভাইয়ার ব্যাচমেট কুয়েটে? হ্যাঁ, আর ভাইয়া হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে ইন্টার্ন শেষ। আরে তোমার ভাইয়া তো কত ব্যাচ তোমার ভাইয়া? উনরা এইচএসসি 17। 17 ব্যাচ, আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি এইচএসসি 17, 18, 19, 20, 21 এই ব্যাচগুলো গেছি না, আমি যে মেনলি ছিল পড়াশোনা শুরু করছি এইচএসসি 22 ব্যাচ থেকে বেশি, ওই জন্য ওই ব্যাচের সব স্টুডেন্ট চিনি না, এর আগের স্টুডেন্ট একটু কম পরিচিত আছে। তাহলে তোমার ভাইয়া তো অনেক সিনিয়র, হ্যাঁ ইন্টার্নশিপ শেষ, ইন্টার্নও শেষ। হ্যাঁ, ও এই যে গতকালকে ইন্টার্নশিপ শেষ হইল। তাহলে তোমার ভাইয়া তাহলে এখন কি এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাইছে একটা ইয়া থেকে, শরীয়তপুর চলে যাবে ও ভালোই তো। একটা মেডিকেলে, ওখানে থাকা অবস্থাতে কয়েকদিন জবও কন্টিনিউ করবে, এরপরে এফসিপিএস এর জন্য অ্যাপ্লাই করবে। চলো আমি ভিডিওটা অফ করে দিই, একটা জিনিস দেখাবো, এগুলো তোমাদের তো দেখাতে হবে।